স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর নিউ সিলেবাসে সেমিস্টার 1-এ তোমাদের যে সেকেন্ড প্রোসপিসটি আছে, অর্থাৎ সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এর সমস্ত এমসিকিউ। শুধু এই পড়াটি বলে নয়, তোমাদের ফার্স্ট সেমিস্টারের সবকটা পড়ারই এমসিকিউ আমি আমার চ্যানেলে আপলোড করছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ফার্স্ট সেমিস্টারের সবকটি পড়া, অর্থাৎ 3টে গদ্য, 3টে পদ্য এবং শেক্সপিয়ারের র্যাপিড রিডার থেকে যে 3টে নাটক তোমাদের গল্পকারে পড়তে হবে, অর্থাৎ ওথেলো, ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট, এই সবকটি কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলে দিই। দেখো, যেভাবে এমসিকিউ তোমরা দেখে এসেছো, একটা প্রশ্ন তারপরে 4টে অপশান ঠিকটায় টিক দেবে, আমি সেইভাবে এখানে এমসিকিউ করাইনি। আমি কি করেছি না, পড়াটার মেন ইম্পর্টেন্ট অংশগুলো এখানে লাইন বাই লাইন লিখে দিয়েছি, যেখান থেকে এমসিকিউ আসতে পারে। দেখবে এই পড়াটা কিন্তু রীতিমতো একটু টাফ, খুব শক্ত, কারণ এতে অনেক আননোন ওয়ার্ডস আছে। তোমরা এই নিয়ে খবরও পেয়েছো, পর্ষদকে অনেকেই প্রশ্ন করেছে যে এই পড়াটা কেন সিলেবাসে ইনক্লুড করা হলো। কারণ এটা হচ্ছে একটা আধ্যাত্মিকতা নিয়ে পড়া, স্পিরিচুয়ালিজম। তোমাদের বয়সী ছেলে মেয়েদের ঠিক এটা ভালো লাগবে না, বোরিং টাইপের লাগতে পারে। তো তবুও আমি বলবো, যারা আমার চ্যানেল থেকে হোক বা যেখান থেকে হোক গল্পটা পড়েছো, তারা যদি এই ভিডিওটা দেখো তাদের একবার রিভাইজ হয়ে যাবে। আর যারা এই গল্পটা পড়ুনি, স্কিপ করে গেছো, তারাও যদি এই ভিডিওটা দেখে নাও, আশা করি তারা এমসিকিউ এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদের একটা সব থেকে বড় সুবিধা হচ্ছে, তোমাদের এসএকিউ বা এলএকিউ লিখতে হবে না, শুধু এমসিকিউ পড়বে। তো তোমরা যদি এই প্যাটার্ন বা টপিকটা একটুখানি মনে রাখো যে কী কী কথা, কী কী উত্তর হতে পারে, তুমি তো 4টে অপশান পাবে, তাহলে সেখান থেকেই বুঝে যাবে কোনটা সঠিক উত্তর হবে, জাস্ট টিক দিয়ে দেবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর একটা কথা, লিখেছেন সিস্টার নিবেদিতা, তাই যখনই দেখবে, এটা একটা ট্রিক তোমাদের বলে দিচ্ছি, আই বলে থাকবে। যদি ধরো পরীক্ষায় প্রশ্ন দেয়, একটা লাইন তুলে দিল যে আই সেখানে আছে, আই বলতে কে, দেখবে ফার্স্ট পার্সনে এখানে আই বলতে সিস্টার নিবেদিতা ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর যেখানে হি থাকবে, হি বলতে কার কথা বলা হয়েছে, স্বামী বিবেকানন্দের কথা। তো চলো ভিডিওটা শুরু করি। দ্য স্টোরি অফ স্বামীজ লাইফ উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট। স্বামীর জীবনের গল্পটা এককভাবেই অসম্পূর্ণ থেকে যাবে। কিসে? উইথাউট দ্য মেনশন অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার, যদি না তাতে মাকে পুজো করার কথা উল্লেখ থাকে। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, স্বামীর জীবনের কোন অংশ বা কী কারণে স্বামীর জীবনের গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে না, উইথাউট দ্য মেনশন অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার, যদি না তাতে তার মা অর্থাৎ মা কালীকে পুজো করার উল্লেখ না থাকে। তারপরে নেক্সট কি লিখেছি দেখো, দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন স্বামীজ কনসাসনেস। স্বামীর চেতনার মধ্যে দুটো উপাদান ছিল। এখান থেকেও এমসিকিউ আসতে পারে, টু এলিমেন্টস, মনে রাখবে দুটো উপাদান কিসে ছিল, স্বামীজ কনসাসনেস। কনসাসনেস মানে হচ্ছে চেতনা। আচ্ছা, তারপরে কি লিখেছি, আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। নিঃসন্দেহে বা এতে কোনো সন্দেহ নেই, উনি জন্মেছিলেনই একজন ব্রহ্মজ্ঞানী হয়ে। ব্রহ্মজ্ঞানী আমি পড়ানোর সময় বলেছি, যিনি হচ্ছেন চরম জ্ঞানের অধিকারী, যিনি পৃথিবীর পরম সত্য বা পরম জ্ঞান জানেন, যার আর কিছু জানার বাকি নেই। তো উনি অর্থাৎ স্বামী বিবেকানন্দ একজন ব্রহ্মজ্ঞানী হয়েই জন্মেছিলেন। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে কী হয়ে জন্মেছিলেন, দেখবে 4টে অপশান থাকবে, সেখানে ব্রহ্মজ্ঞানী থাকলে তাহলে সেটা হবে। আবার বলতে পারে ব্রহ্মজ্ঞানী হয়ে কে জন্মেছিলেন, তার উত্তর হবে স্বামী বিবেকানন্দ। আচ্ছা, এটা কে বলতেন, এটা থেকেও প্রশ্ন আসতে পারে। দেখো তারপরেই লিখেছি, অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড। রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা প্রায়শই জোর দিয়ে বলতেন। ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড মানে জোর দিয়ে বলা। তাহলে কে ওনাকে বলতেন যে উনি ব্রহ্মজ্ঞানী হয়ে জন্মেছেন, সেটা হচ্ছেন রামকৃষ্ণ পরমহংসদেব। এরপরে চলে এসো, হোয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন ওনার বয়স ছিল মাত্র 8 বছর। এটা থেকে এমসিকিউ আসতে পারে। দেখো আমি মেন জায়গাগুলো আন্ডারলাইন করে আবার ওখানটাকে ঠিক আছে পয়েন্টও করে দিয়েছি। যখন ওনার বয়স মাত্র 8 বছর, সিটিং অ্যাট হিজ প্লে, খেলতে খেলতে বা খেলার ছলেই, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তিনি কোন ক্ষমতা দখল করেছিলেন বা অর্জন করেছিলেন, দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, সমাধিতে চলে যাওয়ার মধ্যে, মানে ধ্যানে হয়ে এমন মগ্ন হয়ে যেতেন তিনি সমাধিতে চলে যেতে পারতেন 8 বছর বয়সে। তারপরে কি লিখেছি, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্রেভিটেটেড।
রিলিজিয়াস আইডিয়াস মানে ধর্মীয় যে মতামত বা মতাদর্শের প্রতি তিনি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, খুব সাধারণভাবেই আকর্ষিত হতেন। সে দুটো কি? ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। এটাও এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল দার্শনিক। তাহলে তিনি যে ধর্মীয় মতাদর্শের প্রতি আকর্ষিত হতেন সেটি ছিল বিমূর্ত এবং দার্শনিক। এই বিমূর্তটা কি দেখো তারপরেই লেখা আছে, হি ডিড নট বিলিভ ইন দ্য আইডোলেট্রাস আর্লিয়ার। আইডোলেট্রাস মানে হচ্ছে মূর্তি পুজো। তিনি প্রথম দিকে মূর্তি পুজোয় বিশ্বাস করতেন না। এই যে মূর্তি পুজোয় বিশ্বাস করতেন না সেটাকেই একটু আগে বিমূর্ত বলা হয়েছে। মানে তিনি প্রথম দিকে মানতেন ঈশ্বরের কোনো রূপ নেই, কিন্তু পরবর্তীকালে তিনি মা কালীকে মেনে নিয়েছিলেন। এরপরে কি লিখেছি, হি বিকেম এ ফর্মাল মেম্বার অফ দ্য সাধারণ ব্রহ্ম সমাজ। খুব ইম্পর্টেন্ট, তিনি সাধারণ ব্রহ্ম সমাজের একজন ফর্মাল মেম্বার, একজন সাধারণ সদস্য হয়েছিলেন। কখন? হোয়েন হি ওয়াজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রী রামকৃষ্ণ পরমহংস। যখন তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের অধীনে ছিলেন বা ওনার হচ্ছে ইনফ্লুয়েন্স, ওনার যে ওনার থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করার যে ওনার যখন সান্নিধ্যে এসেছিলেন তখন তিনি সাধারণ ব্রহ্ম সমাজের একজন সদস্য হয়েছিলেন। আচ্ছা, আর একটা কথা এখানে অ্যাড করেছি, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, বিশেষ করে দেখো ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি চিকাগো, যেটাকে আমরা শিকাগোও বলি, হি প্রিচড অ্যাবাউট রিলিজিয়ান। তিনি ধর্ম নিয়ে ভাষণ কোথায় দিয়েছিলেন? পড়াতে লেখা আছে ইংল্যান্ড এবং আমেরিকা, এই দুটো দেশে দিয়েছিল। তাহলে অপশানে যদি এই দুটো দেশ থাকে তাহলে সেই দুটো দেশ হবে। পার্টিকুলারলি আমি বলে দিয়েছি আমেরিকার কোন শহরে, না শিকাগো বা যেটা চিকাগো নামে বিখ্যাত সেই শহরে। এরপরে নেক্সট চলে এসো, দেখো পরপর দেখতে পাবে যেরকমভাবে পড়াতে ছিল আমি টেক্সটটা থেকেই ইম্পর্টেন্ট অংশগুলোকে তুলেছি। এরপরে দেখো, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ। ব্রহ্মকে উপলব্ধি করাই ছিল ওনার একমাত্র উদ্দেশ্য। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ব্রহ্ম, এই কথাটা মনে রাখবে। এখানে ব্রাহ্মণ বলে লেখা আছে, ওটা ব্রহ্ম। তাহলে ব্রহ্মকে জানা, চরম সত্য বা পরম জ্ঞানকে পাওয়াই ছিল ওনার একমাত্র লক্ষ্য। আর একটা, কোন ফিলোসফি? দ্য অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রাইন। তিনি কোন তত্ত্বতে বিশ্বাস করতেন? না অদ্বৈত ফিলোসফি। এটাও মনে রাখতে পারে, প্রশ্ন আসতে পারে, অদ্বৈত ফিলোসফিতে তিনি বিশ্বাস করতেন। আর আরেকটা কথা তার সাথে বলা আছে, দ্য বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি। বেদ এবং উপনিষদ এই দুটোই ছিল ওনার একমাত্র ধর্মগ্রন্থ যেটা তিনি মানতেন। তাহলে দেখো এইটা থেকে তিনটে প্রশ্ন আসতে পারে। ব্রহ্মকে জানা, রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, এটা ছিল ওনার উদ্দেশ্য। কোন ফিলোসফি তিনি মানতেন? অদ্বৈত ফিলোসফি, এটাই ছিল একমাত্র তার সিস্টেম অফ ডক্ট্রাইন। আর কোন স্ক্রিপচারাল অথরিটি, কোন ধর্মগ্রন্থ উনি মানতেন? সেটা হচ্ছে বেদাস অ্যান্ড উপনিষদ, অর্থাৎ বেদ এবং উপনিষদ। তারপরে চলে এসো, ইন ইন্ডিয়া, ভারতে থাকাকালীন, দ্য ওয়ার্ড মাদার, মা শব্দটি, প্রশ্ন আসতে পারে ভারতে থাকাকালীন কোন শব্দটি ওয়াজ ফরএভার অন হিজ লিপ, সবসময় তার ঠোঁটে লেগে থাকতো, না সেটা হচ্ছে মাদার, মা শব্দটা। কিভাবে লেগে থাকতো? লাইক হাউস হোল্ড লাইফ, এই ঘর সংসার স্বাভাবিক যে আমাদের জীবনে আমরা যেমন মা করি ঘরের মাকে, ঠিক তেমনই ভারতে থাকাকালীন স্বামীজির মুখেও এই মা শব্দটা লেগে থাকতো। আচ্ছা, তিনি কেমন ছিলেন? লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো, হি ওয়াজ অলসো নটি অ্যান্ড সামটাইমস রেবেলিয়াস। তিনি ছিলেন নটি, দুষ্টু, এবং রেবেলিয়াস, কখনো বিদ্রোহী বা বিপ্লবী। এটাও এমসিকিউ আসতে পারে। শিশু হিসাবে তিনি ছিলেন দুষ্টু এবং হচ্ছে বিদ্রোহী বা বিপ্লবী। তারপরে অন এ সার্টেন সোলেম অকেশান, একটা নির্দিষ্ট খুব শুভ অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপেল এ প্রেয়ার অফ মা কালী। তিনি কি করেছিলেন? মা কালীর একটা মন্ত্র ওনার এক শিষ্যকে জপতে বলেছিলেন। ডিসাইপেল মানে শিষ্য। তাহলে একটা শুভ অনুষ্ঠানে, সার্টেন সোলেম অকেশান, তিনি মা কালীর একটা মন্ত্র তার শিষ্যকে দিয়েছিলেন বলতে। হুইচ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম ইন হিজ ওন লাইফ, যেটা ওনার জীবনে খুব জাদুর মতো কাজ করেছে। মানে যে মন্ত্রটা উচ্চারণ করলে ওনার খুব সফলতা এসেছে, সেই মন্ত্র এক শিষ্যকে জপতে দিয়েছিলেন। এবং কি বলেছিলেন দেখো, একদম বইয়ের অংশ তুলেছি কোট করে। অ্যান্ড সেড, বলেছিলেন, মেক হার লিসেন টু ইউ, মাকে তোমার কথা শুনতে বাধ্য করবে। নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, মায়ের কাছে গিয়ে এরম কেঁদে কেটে বললে হবে না, মাকে তোমার কথা শুনতে বাধ্য করবে, মানে মাকে এরমভাবে ডেকে বলবে, মা আমার কথা শোনো। তারপরে চলে এসো, মায়ের যে রূপ সেটার কথা। দ্য রাইট হ্যান্ড রেস্ট ইন ব্লেসিং, খুব ইম্পর্টেন্ট। মা কালীর কোন হাত আশীর্বাদের জন্য উঠে থাকে? রাইট হ্যান্ড, ডান হাত। দ্য লেফট হ্যান্ডার দেয় দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, এবং বাঁ হাতে কী ধরে থাকেন? খাড়া বা খড়গ, যেটাকে কাত্তান বলা হয়। তাহলে ডান হাত আশীর্বাদে উঠে থাকে আর বাঁ হাতে তিনি খাড়া বা খড়গ ধরে থাকেন।
এটাও এমসিকিউ আসতে পারে। আর এখানে স্বামী বিবেকানন্দ আরেকটা কথা বলেছিলেন, হার কার্স ইজ ব্লেসিং, মায়ের অভিশাপও হচ্ছে আশীর্বাদ। আই ওরশিপ দ্য টেরিবেল, আর আমি ভয়ঙ্করীর পুজো করি। তো ওই মা যিনি ভয়ঙ্করী আমি তার পুজো করি, যার আশীর্বাদও হচ্ছে অভিশাপ। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট, এ সার্টেন শর্ট সাম কল দ্য ভয়েস অফ দ্য মাদার, PSALM, এখানে পি আর এলটা সাইলেন্ট থাকবে, ওটা হবে সাম মানে স্তোত্র বা মন্ত্র, একটা নির্দিষ্ট মন্ত্র যেটার নাম দেওয়া হয়েছিল ভয়েস অফ দ্য মাদার, হুইচ সিস্টার নিবেদিতা রোট অ্যান্ড পাবলিশড। সিস্টার নিবেদিতা এটা লিখেছিলেন এবং প্রকাশও করেছিলেন, মানে এতে মা কালীর হচ্ছে মন্ত্র আছে, তো সেটাকে ভয়েস অফ দ্য মাদার নামে তিনি প্রকাশিত করেছিলেন, খুব ইম্পর্টেন্ট। এরপরে হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট, এই যে হি আমি প্রথমেই বললাম, হি বলতে কে, স্বামী বিবেকানন্দ, সব জায়গায় আমি আর স্বামী বিবেকানন্দ লিখিনি, পড়াতেও দেখবে হি বলে লেখা আছে, আর আই বলতে সিস্টার নিবেদিতা, যেহেতু সিস্টার নিবেদিতা গল্পটার লেখিকা উনিই হচ্ছে এখানে কথক। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট ফর, তিনি একেবারেই দেখতে পারতেন না, মন থেকে ঘৃণা করতেন কোন জিনিসটাকে, স্কুইমিসনেস অর মকিনেস। এই স্কুইমিসনেস বা মকিনেস মানে হচ্ছে খুঁতখুঁতামি বা ন্যাকামি, এই দুটো জিনিসকে বিবেকানন্দ একদম পছন্দ করতেন না, এটাও এমসিকিউ আসতে পারে। নেক্সট চলে এসো, হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন সিস্টার নিবেদিতা, তিনি সিস্টার নিবেদিতার ওপর কিছু শব্দ খরচ করেছিলেন, মানে কিছু কথা শুনিয়েছিলেন, কি ব্যাপারে, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস, পশু বলি নিয়ে, পশু বলি নিয়ে স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে কিছু কথা বলেছিলেন। কি বলেছিলেন, হোয়াই নট এ লিটিল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, কেন অল্প রক্ত নয় ছবিটাকে সম্পূর্ণ করতে। কোন ছবির কথা বলা হয়েছে, যে প্রতিদিন যে মানুষ, আমরা যে মানুষ এত মাংস খাচ্ছি পশু হত্যা করে, তার বেলা রক্ত ঝরলে কিছু নয়, আর মা কালীকে উদ্দেশ্য করে যদি কোনো পশু বলি দেওয়া হয় তার উপরই এত প্রশ্ন, সেই নিয়ে স্বামী বিবেকানন্দ কিছু কথা সিস্টার নিবেদিতাকে বলেছিলেন। আচ্ছা, সেই যে রক্তটা দেয়া হয় মা কালীকে, সেটা কাকে দেওয়া হয়, দেখো লেখা আছে, দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমনস হু অ্যাটেন্ড অন কালী, যে রক্তটা দেওয়া হয় সেটা কাকে দেওয়া হয়, ডেমনস হু অ্যাটেন্ড অন কালী, মা কালীর যে পাশে দানব বা দৈত্য যারা থাকে তাদের দেওয়া হয়। দেখবে মা কালীর দুপাশে থাকে ডাকিনী যোগিনী, ঠিক আছে, তো ওই দৈত্য, ওরা দৈত্য নয়, ওরা হচ্ছে দৈত্যর ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে, ওই ডাকিনী বললাম, তো তাদেরকে ওই রক্তটা প্রদান করা হয় বা তাদের উদ্দেশ্যে অর্পিত করা হয়। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওরশিপ, এটা আসলে কি, এটাকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ডেভিল ওরশিপ, শয়তানের পুজো করা, যে মা কালীকে নয়, মা কালীর দুপাশে যে ডাকিনী যোগিনী আছে তাদের উদ্দেশ্যে আমি যদি বলি দিই, রক্ত দিই, তাহলে সেটা তো ডেভিল ওরশিপ হলো, শয়তানকে পুজো করা। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, তিনি এটার একেবারেই বিপক্ষে ছিলেন, তিনি এটাকে একেবারেই মানতেন না, বা ওনার মনে এটার প্রতি একটুও স্থান ছিল না। ওনার কি চেষ্টা ছিল, হিজ ওন এফোর্ট, ওনার সবসময় চেষ্টা ছিল, ওয়াজ অলওয়েজ টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ কনসাসনেস, নিজের চেতনা থেকে দুটো জিনিস সরানো, এটাও মনে রাখবে, ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস, ফিয়ার হচ্ছে ভয়, উইকনেস দুর্বলতা, নিজের চেতনা বা মন থেকে তিনি সবসময় ভয় আর দুর্বলতাকে সরানোর চেষ্টা করতেন। গড ম্যানিফেস্ট থ্রু এভিল অ্যাজ ওয়েল থ্রু গুড, গড কিসের মধ্যে দিয়ে প্রকাশ করে, ভগবান যেমন কিসে আছে, থ্রু এভিল খারাপের মধ্যেও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড ভালোর মধ্যেও আছে। শুধু ভালোতে ভগবানকে খুঁজলে হবে না, ভালোর মধ্যেও যেমন ভগবানের প্রকাশ পাওয়া যায়, তেমন খারাপের মধ্যেও কিন্তু ভগবানের প্রকাশ পাওয়া যায়, দুটোতেই ভগবানের হাত আছে। আচ্ছা, তারপরে সিস্টার নিবেদিতা ওয়াজ অ্যান এডুকেশনিস্ট ইন আর আর্লি লাইফ, খুব ইম্পর্টেন্ট, সিস্টার নিবেদিতা ওনার প্রথম জীবনে বা প্রাথমিক জীবনে স্বামী বিবেকানন্দের সাথে দেখা হওয়ার আগে তিনি কি ছিলেন, অ্যান এডুকেশনিস্ট মানে শিক্ষাবিদ। আর স্বামী বিবেকানন্দ ওয়াজ এ বর্ন এডুকেটার, এবং বিবেকানন্দ সম্বন্ধে সিস্টার নিবেদিতা বলেছিলেন যে উনি বর্ন এডুকেটার, উনি জন্ম থেকেই হচ্ছেন জ্ঞানী মানে শিক্ষক, উনি শিখতে আসেননি, লোককে শেখাতেই এসেছেন। এই একই কথা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একদম শুরুতে পড়ালাম, তিনি বলেছিলেন স্বামী বিবেকানন্দ জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী। আর সিস্টার নিবেদিতা বলেছিলেন উনি বর্ন এডুকেটার, উনি শিক্ষক হয়েই জন্মেছেন। আচ্ছা, এখানে আর একটা যাত্রার কথা বলা হয়েছে, সি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, তিনি অমরনাথ যাত্রার সাথে যুক্ত ছিলেন। এই অমরনাথ আমাদের হচ্ছে থার্ড প্রসপিস, আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, উপরে আই বটনে আছে, এবং অমরনাথ থেকেও এমসিকিউ আমি এর পরের ভিডিওতে সলভ করব, তো মনে রাখবে অমরনাথ যাত্রার কথা এখানে উল্লেখ আছে। তারপরে চলে এসো, সিস্টার নিবেদিতা আক স্বামীজি, সিস্টার নিবেদিতা স্বামীজিকে একটা প্রশ্ন করেছিলেন, কি বলেছিলেন, পারহ্যাপস কালী ইজ দ্য ভিজন অফ শিবা
উনি বলেছিলেন মা কালী মনে হয় শিবেরই কোনো হচ্ছে ভিশন, কোনো দৃষ্টিভঙ্গি, মানে শিবেরই রূপ হচ্ছেন মা কালী। এই কথা শুনে স্বামীজি কি বলেছিলেন? স্বামীজি অ্যাডভাইস স্টার্ট টু এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে। স্বামীজি বলেছিলেন তুমি তোমার নিজের মতো করে প্রকাশ করো, আমার থেকে জানতে চাওনি। তোমার যদি মনে হয় যে মা কালী শিবেরই একটা অংশ বা শিবের কোনো দৃষ্টিভঙ্গি, তাহলে তাই তোমার মতো করে তুমি সেটা প্রকাশ করবে। আচ্ছা, অ্যানাদার ডে দে আর গোয়িং টু ভিজিট। আর একটা দিন তারা কোথায় যাচ্ছিল, কার সাথে? খুব খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর। তারা দেখা করতে যাচ্ছিল বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে ইন হিজ হাউস, তার বাড়িতে। বাড়িটা কোথায় এটাও এমসিকিউ আসতে পারে, ইন জোড়াসাঁকোতে। ঠিক আছে, তোমরা জানো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। জোড়াসাঁকোতে ওনার সাথে দেখা করতে যাচ্ছিলেন সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ। দেখো আমি আরও কম করে আরও একদম লিমিটেড এমসিকিউ দিতে পারতাম, কিন্তু কি বললাম, এই চ্যাপ্টারটা অনেকেই পড়েনি, তো আমি এই ভেবে দিয়েছি যারা চ্যাপ্টারটা পড়েওনি যদি এটা পড়ে নেয় মোটামুটি জিস্ট বা সারাংশটা জেনে যাবে। আর এটা যদি করে তার এমসিকিউ একটাও বাদ পড়বে না। কিন্তু আমি যদি একদম ইম্পর্টেন্টগুলো দিই সেখান থেকে, দেখো আমি তো প্রশ্ন সেট করব না, আমি এই সাজেশান বা কমন ব্যাপারটার একেবারেই বিরোধী। একদম মুখে অনেকে বলে দেয় যে এইখান থেকেই সব কমন পড়বে, এখান থেকে এটা সাজেশান, কারণ প্রশ্ন যেখানে আমি করব না, আমি জানি না প্রশ্ন কি আসবে, বাইরে থেকেও আসতে পারে, তাই আমাকে একটু প্রিপারেশানটা ভালো করে নিতে হবে যাতে আমার কিছুই না বাদ যায়। নেক্সট চলে এসো, এরপরে কি আছে? বিফোর জার্নি, তো যাত্রা শুরু করার আগে স্বামী বিবেকানন্দ আর সিস্টার নিবেদিতা যাচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে। যাত্রা শুরুর আগে স্বামীজি আস্কড অ্যাবাউট এ ডেথ সিন, সরি এখানে একটু আমার টাইপিংটা ভুল হয়ে গেছে, DEATH হবে, এইচটা ওখানে পড়েনে। তিনি একটা ডেথ সিন, একটা মৃত্যু দৃশ্য নিয়ে প্রশ্ন করেছিলেন, ইন হুইচ সিস্টার নিবেদিতা হ্যাড বিন প্রেজেন্ট দ্য লাস্ট নাইট, যেখানে সিস্টার নিবেদিতা আগের দিন রাত্রিরে উপস্থিত ছিলেন। এখানে মনে রাখবে আগের দিন রাত্রির কথাটা, আর ডেথ সিন নিয়ে প্রশ্ন করেছিল মৃত্যু দৃশ্য বা মৃত্যুর একটা দৃশ্য নিয়ে। সিস্টার নিবেদিতা সেড দ্যাট, সিস্টার নিবেদিতা একটা কথা বলেছিল, এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, রিলিজিয়ান্স আর অনলি লাইক ল্যাঙ্গুয়েজেস। প্রশ্ন আসতে পারে রিলিজিয়ান্স কি না, সিস্টার নিবেদিতা বলেছিল ধর্ম হচ্ছে কিসের মতো, ভাষার মতো, ল্যাঙ্গুয়েজের মতো। উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে একটা মানুষের সাথে তার ভাষায় কথা বলতে হবে। যে যে ভাষা বোঝে, যেমন তামিলিয়ানকে বাংলা বললে হবে না, তাকে তামিলে বোঝাতে হবে, তেমন যে যে ধর্ম বোঝে তাকে সেই ধর্মের ভাষায় কথা বলতে হবে। আর এই কথা কে বলতেন? রামকৃষ্ণ পরমহংস অলসো সেড দ্যাট, রামকৃষ্ণ পরমহংস এই এক কথাই বলতেন। আচ্ছা, সিস্টার নিবেদিতা ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, খুব ইম্পর্টেন্ট। সিস্টার নিবেদিতা কোথায় ভাষণ দেবে মানে ঠিক হয়েছিল? কালীঘাটে। তাহলে কালীঘাট এটা মনে রাখবে, সিস্টার নিবেদিতা ওখানে ভাষণ দেবে ঠিক হয়েছিল। স্বামী বিবেকানন্দ ইনস্ট্রাক্টেড হার, স্বামী বিবেকানন্দ ওনাকে বলেছিলেন, ইফ এনি ফরেন ফ্রেন্ডস অফ হার উইশ টু বি প্রেজেন্ট, যদি সিস্টার নিবেদিতার কোনো ফরেন ফ্রেন্ডস মানে হচ্ছে বিদেশি বন্ধু সেখানে উপস্থিত থাকতে চায়, বিদেশি বন্ধুটা মনে রাখবে, তাহলে তাকে কি করতে হবে? দে হ্যাড টু রিমুভ দেয়ার শুজ, তাদেরও জুতো খুলে সিট অন দ্য ফ্লোর, মেঝেতে এসে বসতে হবে। নো এক্সেপশনস ওয়ার টু বি মেড, এতে কোনো ব্যতিক্রম হবে না, যে আমাদের দেশের মানুষরা জুতো খুলে মাটিতে বসবে আর ওরা ফরেনার বিদেশি বলে জুতো পরে এই চেয়ারে বসবে, হবে না। সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ বলে দিয়েছিলেন যে তোমার যদি কোনো বিদেশি বন্ধু আসে জুতো খুলে প্রবেশ করতে হবে, যেহেতু ওটা একটা ঠাকুরের জায়গা, এবং সেখানে মাটিতে বসতে হবে। স্বামীজি এখানে একটা কবিতার, একজনের কবিতার নাম উল্লেখ করেছিল। স্বামীজি মেড এ সাই রেফারেন্স টু, স্বামীজি লাজুকভাবে উল্লেখ করেছিল বা প্রসঙ্গ তুলেছিল কিসের? কর্নেল হেস পোয়েম গার্ডিয়ানস এঞ্জেল, খুব খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। লেখকের বা কবির নাম হচ্ছেন কর্নেল হেস, তার কোন কবিতা? গার্ডিয়ান এঞ্জেলস, এর কথা স্বামীজি তুলেছিল অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, ব্রহ্ম আর ভগবানকে নিয়ে বলেছিল যে আমি কর্নেল হেস যে গার্ডিয়ান এঞ্জেল কবিতাটা আছে আমি ওইভাবেই ভগবান এবং ব্রহ্মকে মানি। আচ্ছা, দেয়ার ওয়াজ অ্যান ইনকম্পিটিবিলিটি মানে অসঙ্গতি, একটা অসঙ্গতি ছিল কিসের সাথে কিসের? দ্য ডেফিনাইট স্কিম অফ ওরশিপ,
পুজোর যে নির্দিষ্ট ধরন আছে সেটার সাথে উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম, আর যে সর্বোচ্চ বেদান্তিক মতবাদ আছে ব্রহ্মের সেটার। তাহলে নর্মাল যে নির্দিষ্ট পুজোর ধরন তার সাথে সর্বোচ্চ যে বৈদিক যে তত্ত্ব আছে ব্রহ্মণের, এই দুটোর মধ্যে কিন্তু অসঙ্গতি ছিল, দুটো একটা আলাদা ব্যাপার। আচ্ছা, এখানে স্বামী বিবেকানন্দের আর একটা কোটেশানের কথা, হাউ আই ইউজ টু হেট কালী, আমি মা কালীকে কতই না ঘৃণা করতাম, অ্যান্ড অল আর ওয়েজ, এবং তার সব রকম চিন্তাভাবনাকেও ঘৃণা করতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ স্বামীজিস ফাইট ফর 6 ইয়ার্স। এই 6 ইয়ার্সটাও মনে রাখবে, আমি দেখো ওখানটা মার্ক করে দিয়েছি। 6 বছর ধরে এই বিষয়ের ওপরই স্বামীজি লড়াই করেছিল যে মা কালীকে আমি মানব না। মা কালীকে তিনি প্রথম দিকে কী করতেন, ঘৃণা করতেন, ঘৃণার চোখে দেখতেন। 6 বছর তিনি এই চেষ্টা করেছিলেন। এরপরে কি হলো, রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড স্বামীজি টু মা কালী। তারপরে আমরা জানি যে উনি রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসেছিলেন। তো রামকৃষ্ণ পরমহংস কি করেছিলেন, ডেডিকেটেড স্বামীজি টু মা কালী, স্বামীজিকে, আমাদের স্বামী বিবেকানন্দকে মা কালীর কাছে উৎসর্গ করেছিলেন। কি বলে, সেইং এ স্লেভ অফ ইউ, বলেছিল মাকে, এনে মা তোর আমি একটা দাস দিলাম, ঠিক আছে, তোর সন্তান, আমি একে তোর হাতে ছেড়ে দিলাম, তুই একে দেখিস। রামকৃষ্ণ পরমহংস লিভড অনলি 2 ইয়ার্স আফটার ডেডিকেটিং হিম টু মা কালী। খুব ইম্পর্টেন্ট, রামকৃষ্ণ পরমহংসদেব এই স্বামী বিবেকানন্দকে মা কালীর হাতে উৎসর্গ করার পর মাত্র 2 বছর বেঁচেছিলেন, অনলি 2 ইয়ার্স। এমসিকিউ আসতে পারে। আর একটা কথা, নট মোর দ্যান 6 মান্থস হি ওয়াজ হেলদি আফটার দিস, এটার পরে তিনি মাত্র 6 মাস সুস্থ ছিলেন। মানে স্বামী বিবেকানন্দকে মা কালীর হাতে তুলে দেওয়ার পর 6 মাস মতো সুস্থ ছিলেন, তারপরেই তিনি অসুখে বা রোগে ভুগতে শুরু করেন, আর 2 বছর তিনি বেঁচেছিলেন, 2 বছর পর তিনি মারা যান। স্বামী বিবেকানন্দ থট রামকৃষ্ণ পরমহংস এ ব্রেন সিক বেবি। আবার ইম্পর্টেন্ট খুব, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রথমে কী ভাবতেন, এ ব্রেন সিক বেবি, মানে মাথা পাগল এক বাচ্চা বা মাথা পাগল কোনো ছেলে বা লোক। আর্লিয়ার, আগে ভাবতো, কিন্তু তখন কেন ভাবতো, তখন তো স্বামী বিবেকানন্দ ওই যে মূর্তি পূজায় বিশ্বাস করে না, মা কালীকে মানে না, মা কালীকে তিনি ঘৃণা করতেন। কিন্তু পরে যত আস্তে আস্তে সময় যায়, প্রথম দিকে ওনার মনে হয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেব হয়তো মাথা পাগল, কিন্তু পরে বুঝেছিল যে মা কালী হচ্ছে ব্রহ্ম, মা কালী হচ্ছে আসল সত্য। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ওনার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাহাত্ম্য কতটা, আর মা কালী কী জিনিস, এবং অবশেষে তিনি মা কালীর শরণাপন্ন হয়েছিলেন। দেখো সেটাই লিখে দিয়েছি, বাট অ্যাট লাস্ট হি হ্যাড টু অ্যাকসেপ্ট হার, ব্যাকেটে লিখে দিয়েছি মা কালী, অবশেষে তিনি তাকে মেনে নিয়েছিলেন। কাকে, মা কালীকে। আচ্ছা, এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে আরেকজনকার তুলনা করা হয়েছে, এটা থেকেও এমসিকিউ আসতে পারে, হয়তো 4টে অপশান দিয়ে দেবে। গুরু নানক ওয়াজ অলসো লাইক রামকৃষ্ণ পরমহংস, গুরু নানক ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের মতো। তো ধরো অপশানে দিয়ে দিল গৌতম বুদ্ধ, মহাবীর, গুরু নানক, আর একটা কিছু দিয়ে দিল প্রফেট মোহাম্মদ, দিয়ে বলল যে কে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো ছিল। তুমি দেখলেই বুঝে যাবে অপশান 4টে যে গুরু নানক। কেন না, গুরু নানক কী করেছিলেন, হি অলসো ডিড নট কেয়ার অ্যাবাউট হিজ ফ্যামিলি, তিনিও নিজের পরিবারের কথা ভাবেননি। ফাইনালি হি কেম আপন এ বয় টু হুম হি গেভ হিজ টিচিংস অ্যান্ড অ্যাডভাইসেস, অবশেষে তিনি এমন একজন ছেলে বা শিষ্যর সংস্পর্শে এসেছিলেন যাকে তিনি তার নিজের সমস্ত কিছু উপদেশ এবং শিক্ষা দিয়ে গেছিলেন। যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজের সব কিছু কাকে দিয়ে গেছিলেন, স্বামী বিবেকানন্দকে, ঠিক তেমনভাবেই গুরু নানক হচ্ছে ওনার শিষ্য। এখানে নামটা লেখা নেই, পড়াতেও নেই, তবু বলে দিচ্ছি, ওনার নাম গুরু অঙ্গদ। অঙ্গদকে সমস্ত কিছু শিক্ষা দীক্ষা দিয়ে গেছিলেন। দ্য ফিউচার উইল সে রামকৃষ্ণ পরমহংস ওয়াজ অ্যান ইনকার্নেশন অফ মা কালী, ভবিষ্যতে রামকৃষ্ণ পরমহংসদেবকে কি বলা হবে, অ্যান ইনকার্নেশন অফ মা কালী, মা কালীর অবতার। এটা থেকেও ইম্পর্টেন্ট খুব এমসিকিউ আসতে পারে যে মা কালীর অবতার কে, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব। আচ্ছা, দেয়ার ইজ সামওয়্যার এ গ্রেট পাওয়ার দ্যাট থিংস হারসেলফ অ্যাজ ফেমিনাইন, কোথাও একটা খুব মহান শক্তি আছে যে নিজেকে ফেমিনাইন ভাবে। ফেমিনাইন মানে হচ্ছে সে নারী সুলভ, মানে স্ত্রীলিঙ্গ। তো একটা শক্তি এমন আছে যে নিজেকে নারী শক্তি ভাবে। লাইক দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি, যেমন শরীরের মধ্যে মাল্টিটিউড অফ সেলস থাকে, মাল্টিটিউড অফ সেলস মানে অসংখ্য কোষ থাকে,
তেমনই এটা কি ইজ অলসো ব্রহ্ম, ইউনিটি ইন কমপ্লেক্সিটি, জটিলতার মধ্যেই একতা। দেখো মা কালীর ধারণা বা কনসেপ্ট আলাদা আর ব্রহ্ম হচ্ছে আলাদা। তো এখানে স্বামী বিবেকানন্দ বলছেন যেমন আমাদের দেহে অনেক কোষ থাকে, আমরা তো এক কোষী অ্যামিবা নই, আমাদের দেহ যেমন অনেক কোষ থাকে, তো তেমনই ব্রহ্ম আর মা কালী হচ্ছে এরকম দুটো আলাদা জিনিস, দুটোকে নিয়েই আমাদের দেহ মন কিন্তু তৈরি, দুটোকেই মানতে হবে। আচ্ছা, হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর, একটু আগেই বললাম তিনি কাশ্মীরের এক তীর্থযাত্রা থেকে ফিরেছিলেন। কাশ্মীরটাও ইম্পর্টেন্ট, ব্যাকেটে লিখে দিয়েছি কোন যাত্রা, অমরনাথ। তিনি এসে কি বলেছিলেন, সেইং দিস গডস আর নট মিয়ারলি সিম্বলস, তিনি বলেছিলেন এই ভগবানগুলো কোনো সিম্বল মানে প্রতীক নয়, দে আর দ্য ফর্মস অফ দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, ভক্তরা যে রূপে দেখেছে ভগবানকে আমরা সেই রূপেই পুজো করি। ঠিক আছে, নেক্সট চলে এসো। শ্রী রামকৃষ্ণ পরমহংস ইউজ টু সে টু হিজ চিফ ডিসাইপেল, শ্রী রামকৃষ্ণদেব প্রায়শই ওনার প্রধান শিষ্য, চিফ ডিসাইপেল মানে প্রধান শিষ্য, সেটা কে, স্বামী বিবেকানন্দ। তো ওনাকে কি বলতেন, আফটার কামিং আউট অফ সমাধি, ওই ধ্যান বা ধ্যানমগ্ন অবস্থা থেকে বেরিয়ে এসে বলতেন, হি হু কেম অ্যাজ রামা, তিনি রাম হিসাবে এসেছেন, অ্যাজ কৃষ্ণা, কৃষ্ণ হিসাবে এসেছেন, অ্যাজ জেসাস ডোয়েলস হেয়ার, এবং যীশুখ্রিস্ট যিনি বাস করেন, মানে কি আমাদের মনের মধ্যেই রাম কৃষ্ণ যিশু সব আছে এবং তিনি সেই রূপ নিয়েই এসেছেন। তো ওই জন্যই তো ওনার নাম রাম ও কৃষ্ণ, ওনার মধ্যেই রাম ওনার মধ্যেই কৃষ্ণ, তো আমাদের সবার মধ্যেই ঈশ্বরের বাস আছে। এই কথাটা শ্রীরামকৃষ্ণদেব ওনার চিফ ডিসাইপেল, মুখ্য বা প্রধান শিষ্যকে বলতেন। আরও একটা কথা বলতেন, বাট নট ইন ইউর বেদান্ত সেন্স নরেন, দেখো নরেন বলে ডাকতেন, নরেন বলে ডেকে বলছে তোমার কিন্তু বেদান্ত ধারণা এটা হবে না, এটা আমাদের যে ধারণা সেই ধারণা, বেদান্ত ধারণা কিন্তু অন্য। দেয়ার ওয়াজ এ স্ট্রাগল দ্যাট গোজ অন ইন গ্রেট সোলস, গ্রেট সোল মহামানব, মহান মহান মানুষদের মনের মধ্যেও কিন্তু সমস্যা চলে, কি নিয়ে, এই বিবেকানন্দের মনের মধ্যে চলেছিল দুটো জিনিস নিয়ে, বিটুইন মাদার কালী অ্যান্ড ব্রহ্ম, মা কালী আর ব্রহ্মকে নিয়ে। উনি প্রথম সময় কী ভাবতেন, শুধু ব্রহ্মকেই মানতেন, তো পরে মা কালীকে মানতে হয়েছিল, দুটো আলাদা ধারণা, তো এই নিয়ে ওনার মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলেছিল। উনি আরেকটা কথা বলেছিলেন, দ্য ইমপার্সোনাল গড, নৈবর্তিক ভগবান বা অব্যক্তিক ভগবান, সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স, সেটাকে যদি জ্ঞানের চোখ দিয়ে দেখা হয় সেটা হয়ে যাবে ইজ পার্সোনাল, সেটা ব্যক্তিগত হয়ে যাবে। আইদার মাদার বিকামস ব্রহ্ম আর ব্রহ্ম বিকামস দ্য মাদার, নয় মাই ব্রহ্ম হয়ে যাবে নয় ব্রহ্মই মা হয়ে যাবে, টু মেলস ইনটু দ্য আদার, দুটো মিলেমিশে এক হয়ে যাবে। আমি আগেই বললাম উনি ব্রহ্মকে মানতেন, মা কালীকে মানতেন না, পরে মা কালীর মানে মাহাত্ম্য দেখে তিনি মা কালীর প্রতি মানে শরণাপন্ন হয়েছিলেন, তখন ওনার মনে হচ্ছিল যে দুটোই সত্য, কিন্তু দুটো তো আলাদা ধারণা, তাই উনি বলছেন নয় ব্রহ্মকে মা কালী হয়ে যেতে হবে নয় মা কালীকে ব্রহ্ম হয়ে যেতে হবে, দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। দ্য কনভারসেশন রিলেটেড মার্ক অ্যান এপেক টু সিস্টার নিবেদিতা, আর এই যে কথোপকথন সেটা সিস্টার নিবেদিতার মধ্যে কিসের সঞ্চার করেছিল না, অ্যান এপেক উচ্চারণটা হবে, এপেক মানে হচ্ছে যুগ, একটা যুগের সৃষ্টি বা সঞ্চার করেছিল, মানে তিনি এতটা অভিজ্ঞতা লাভ করেছিলেন। আর একটা একদম লাস্টের দিকে আমরা এসে গেছি, টু নো মা কালী ইজ লাইক রিডিং এ বুক, মা কালীকে জানা বা চেনা মানে হচ্ছে একটা বই পড়ার মতো। এটাও প্রশ্ন আসতে পারে, মা কালীকে কিসের সাথে তুলনা করা হয়েছে, রিডিং এ বুক, একটা বই পড়ার মতো। আমরা বই পড়তে গেলে কি করি, টার্নিং পেজ আফটার পেজ, পাতার পর পাতা উল্টাই, অনলি টু ফাইন্ড দেয়ার ইজ নাথিং ইন ইট, এবং যখন পড়াটা শেষ হয়ে যায় মানে বইটা দেখি এটার মধ্যে তো কিছুই ছিল না। হ্যাভিং ফিনিশ রিডিং ইট, দেখো আমি লিখে দিয়েছি বইটা পড়া শেষ করে, হি লাই ব্যাক লাইক এ ওয়ারি চাইল্ড, হি বলতে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, স্বামী বিবেকানন্দ যেন একটা ক্লান্ত শিশুর মতো শুয়ে পড়েছিলেন ইন দ্য মাদার্স আর্ম, মায়ের কোলে, কোন মা, যেন মা কালীর কোলে শুয়ে পড়লেন একটা ক্লান্ত শিশু হিসাবে। নোয়িং দ্যাট, তিনি জেনেছিলেন অল দিস ওয়াজ বাট এ ড্রিম, যে এই সব কিছুই হচ্ছে একটা স্বপ্নের মতো। বইটা পড়ে গেলেন পাতার পর পাতা, শেষে দেখলেন কিছুই নেই, তো তিনি বুঝেছিলেন ক্লান্ত হয়ে বইটা পড়া শেষে মায়ের কোলে শুয়ে যে এটা হচ্ছে একটা স্বপ্নের মতো। আচ্ছা, এখানে আর দুটো কথা দিয়ে শেষ করেছি। মাদার কালী ইজ টু বি দ্য ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, ভবিষ্যতে ভারতের ভবিষ্যতে মা কালীকে পুজো করা হবে, তো এখন তো পুজো করা হচ্ছে, এটা সিস্টার নিবেদিতা লিখেছিলেন আজ থেকে 150 বছর আগে, তো তখনই উনি বলেছিলেন যে ভবিষ্যতে মা কালীকে ভারতীয় সংস্কৃতি সভ্যতায় ভবিষ্যতে পুজো করা হবে এবং পুজো করা হচ্ছে। এবং লাস্ট যে কথাটা দিয়ে শেষ করব, একটু আগেই বললাম, দেখো এর আগেরটা, অল দিস
ইস ওয়াজ বাট এ ড্রিম, ওই কথাটাই লিখেছি। হোয়েন দ্য আওয়ার কামস, যখন সময় আসে। কোন সময়ের কথা বলা হয়েছে? মানে মানুষের জীবন যখন শেষ সময়ে চলে আসে, মৃত্যুর সময়। ওয়ান রিয়েলাইজেস, একজন বুঝতে পারে, লাইফ ইজ অল বাট এ ড্রিম, এই জীবনটা হচ্ছে একটা স্বপ্নের মতো। এটাও ইম্পর্টেন্ট, লাইফকে কিসের সাথে তুলনা করেছে? ড্রিম, স্বপ্ন। যে আমরা একটা স্বপ্ন দেখছি, যখন স্বপ্নটা শেষ হয়ে যাবে তখনই আমাদের জীবন শেষ হবে। আর এইটা জানতে জানতেই আমাদের পুরো জীবনটা কেটে যায়। তেমনই মা কালীকে জানাটাও তাই। পাতার পর পাতা পড়ে গেলাম, বই শেষ হয়ে গিয়ে বললাম যা কিছুই তো নেই, শেষে মনে হবে এটা একটা স্বপ্ন। তো এখানে যা সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো ছিল আমি সব পড়িয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি কোনো রকম এডিট করি না, এই যে প্রায় 30 মিনিট তোমাদের পড়ালাম, একটানা একভাবে আমি পড়িয়ে গেলাম। তাই তোমরা যদি একটু কমেন্ট করে জানাও, আমিও মোটিভেট হই, ইন্সপায়ার হই। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সমস্ত এমসিকিউ এবং সেমিস্টার 1-এর সব পড়া তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। পরবর্তীকালে সেমিস্টার 2 এবং ক্লাস 12-এ সেমিস্টার 3 এবং 4-এরও সমস্ত টেক্সট রিডিং এবং এমসিকিউ, গ্রামার সব কিছুই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে অমরনাথ গল্পটির এমসিকিউ এর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।